ক্লাস 12 কম্পিউটার অ্যাপ্লিকেশনের এখনকার ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো চ্যাপ্টার নম্বর 2 অর্থাৎ নেটওয়ার্কিং। এই অধ্যায়ে আলোচনা করতে গেলে সবার প্রথমে আমাদের নেটওয়ার্কিংয়ের ধারণাটা পরিষ্কার রাখতে হবে যে নেটওয়ার্কিং জিনিসটা কী। নেটওয়ার্কিং এটা হলো একটা বিশেষ ব্যবস্থা। তোমরা যে ছবিটা এখানে দেখতে পাচ্ছ, এই ছবিটা লক্ষ্য করো, দেখা যাচ্ছে যে অনেকগুলো কম্পিউটার পরস্পরের সঙ্গে যুক্ত আছে। এখানে এই যে প্রত্যেকটা কম্পিউটার রয়েছে, এই প্রত্যেকটা কম্পিউটার কোনো একটা ব্যবস্থার মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আছে। এবারে এই ছবিটার থেকে আমরা নেটওয়ার্কিংয়ের সংজ্ঞা খুব সহজেই বলতে পারি। অর্থাৎ নেটওয়ার্কিং হচ্ছে একটি ব্যবস্থা বা একটি বিশেষ ব্যবস্থা যার দ্বারা একাধিক কম্পিউটার বা কম্পিউটিং ডিভাইস পরস্পরের সঙ্গে যুক্ত হতে পারে এবং শুধুমাত্র যুক্ত হওয়া নয়, যুক্ত হওয়ার মাধ্যমে পরস্পরের যে তথ্য এবং যে রিসোর্সগুলো আছে সেগুলোকে শেয়ার করে বা বন্টন করে ব্যবহার করতে পারে। তাহলে আমরা যদি কম্পিউটার নেটওয়ার্কিংয়ের সংজ্ঞা বলি, তাহলে আমরা বলবো যে একাধিক স্বতন্ত্র কম্পিউটার যখন নির্দিষ্ট মাধ্যমের দ্বারা যুক্ত হয়ে নিজেদের মধ্যে তথ্যের আদান প্রদান করে, তখন কম্পিউটারগুলির মধ্যে সংযোগ স্থাপনের যে ব্যবস্থাটি তাকে আমরা বলি হচ্ছে নেটওয়ার্ক বা নেটওয়ার্কিং। এখানে এই প্রত্যেকটা কম্পিউটার যেগুলো রয়েছে, এই প্রত্যেকটা কম্পিউটারকে একটা বিশেষ নাম দেওয়া হয়, তাদেরকে বলা হচ্ছে নোড, NODE, নোড। এবং এই নোডগুলো পরস্পরের সাথে যে রেড লাইনগুলোর মাধ্যমে কানেক্টেড হয়ে আছে, এই প্রত্যেকটা রেড লাইনকে আমরা বলি হচ্ছে কমিউনিকেশন মিডিয়া, ঠিক আছে, বা ট্রান্সমিশন মিডিয়া। এবারে আমরা আসছি নেটওয়ার্কিংয়ের সুবিধা এবং অসুবিধা। দেখো বইতে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, আমি এক একটা করে পয়েন্ট ওয়াইজ তোমাদেরকে বলে দিচ্ছি যে নেটওয়ার্কিংয়ের সুবিধা বা অসুবিধাগুলি কী। ধরা যাক আমরা দুটি কম্পিউটারকে পরস্পরের সঙ্গে যুক্ত করেছি। দুটি কম্পিউটার ছাড়া নেটওয়ার্ক তৈরি করা সম্ভব নয়। দুটি কম্পিউটারকে পরস্পরের সঙ্গে যুক্ত করেছি। যুক্ত করলে নেটওয়ার্কিংয়ের যে প্রথম সুবিধাটা আমরা পাবো, সেই সুবিধাটা হচ্ছে রিসোর্স বা সম্পদের মিলিত ব্যবহার। রিসোর্স বা সম্পদের মিলিত ব্যবহার বলতে আমরা কি বুঝবো? রিসোর্স বা সম্পদের মিলিত ব্যবহার বলতে আমরা বুঝবো যে কোনো একটি কম্পিউটারে অবস্থিত কোনো যন্ত্র বা কোনো হার্ড ডিস্ক বা কোনো প্রিন্টার, তাকে ওই নেটওয়ার্কে যুক্ত অন্যান্য যে কোনো কম্পিউটারের দ্বারা অ্যাক্সেস করা যায় বা ব্যবহার করা যায়। একে আমরা বলি হচ্ছে রিসোর্স বা সম্পদের মিলিত ব্যবহার। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সুরক্ষিতভাবে তথ্যের আদান প্রদান। সুরক্ষিতভাবে তথ্যের আদান প্রদান বলতে আমরা যখন ইন্টারনেট বা নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান করি, সেক্ষেত্রে তথ্যগুলি আদান প্রদান করার সময় আমাদের বিভিন্ন লগ ইন বা পাসওয়ার্ড দিয়ে কোনো জায়গায় এন্ট্রি করতে হয়, যার ফলে এই তথ্যগুলো আদান প্রদান খুবই সিকিওর থাকে। যেমন আমরা ইমেলের মাধ্যমে তথ্য আদান প্রদান করি, সেখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তারপরে তথ্য আদান প্রদান করতে হয়। তাহলে এক্ষেত্রে সিকিউরিটি অনেকটাই বেশি। কম খরচ, 3 নম্বর হচ্ছে কম খরচ। কম খরচ বলতে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তথ্য পাঠাতে সাধারণত বলতে গেলে যে খুবই কম খরচ লাগে। আমরা যদি একটা ইমেল পাঠাই, আমাদের ইমেল পাঠানোর জন্য কোনো খরচা লাগে না, শুধুমাত্র ইন্টারনেট কানেকশানটা নেওয়ার জন্য যে খরচাটা সেটুকুই। এছাড়া ইমেল পাঠানোর জন্য কোনো খরচা আমাদের লাগে না। 4 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি যেটা, সেটা হচ্ছে তথ্যের সংরক্ষণ। তথ্যের সংরক্ষণ বলতে আমরা বর্তমান যুগে যেসব ওয়েবসাইটগুলো ব্যবহার করি, সেই সব ওয়েবসাইটগুলোর যে সার্ভারগুলো রয়েছে, সেই সার্ভারগুলোর ক্যাপাসিটি অনেক বেশি এবং সেই সার্ভারগুলোর মধ্যে আমরা আমাদের প্রচুর পরিমাণ তথ্য প্রয়োজন মতো সঞ্চয় করে রাখতে পারি। এই সার্ভারগুলো ডেটা ব্যাকআপ হিসাবে কাজ করে, যার ফলে নেটওয়ার্কিংয়ে তথ্যের সংরক্ষণও প্রচুর পরিমাণে করা যায়। মূলত আমরা এইগুলি নেটওয়ার্কিংয়ের সুবিধা বলে আলোচনা করব। এছাড়াও নেটওয়ার্কিংয়ের আরও কিছু সুবিধা রয়েছে, তোমরা বিভিন্ন বইতে সেই সুবিধাগুলি পেয়ে যাবে। আর নেটওয়ার্কের যে অসুবিধাগুলি রয়েছে, সেগুলো সুবিধার তুলনায় খুবই নগণ্য। প্রথমত যে অসুবিধাটা যেটা এখানে লেখা রয়েছে, সেটা হচ্ছে প্রাথমিক খরচ। দেখো, নেটওয়ার্কের যে প্রাথমিক খরচ, সেটাকে অসুবিধা বললে একটু বলা ভুল হয়, কিন্তু তাও আমরা এটা অসুবিধার একটা পয়েন্ট হিসেবে উল্লেখ করেছি এখানে বা করতে পারছি। এখানে বলা হচ্ছে যে প্রাথমিক খরচ মানে আমাদের যদি বাড়িতে নেটওয়ার্ক কানেকশন করতে হয়, তাহলে আমাদের একটা মডেম লাগবে, কম্পিউটার লাগবে, নেটওয়ার্কের কানেকশন লাগবে, মোবাইলের মাধ্যমে করলে একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার লাগবে। এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা সেট আপ করতে গেলে আমাদের কিছু খরচ হয়, তাই সেটাকে বলা হচ্ছে প্রাথমিক খরচ। তবে অন্যভাবে দেখতে গেলে এটাও বলা যায় যে প্রাথমিক খরচ যদি আমরা না করি, তাহলে তো আমরা নেটওয়ার্ক সেট আপই করতে পারবো না। তাহলে নেটওয়ার্ক সেট আপ করতে গেলে এই প্রাথমিক খরচটুকু অসুবিধা হলেও এটা আমাদের মেনে নিতে হবে, তা নাহলে আমরা কাজ করতে পারবো না। দ্বিতীয়ত হচ্ছে জটিলতা। হ্যাঁ, নেটওয়ার্ক অবশ্যই জটিল ব্যাপার, জটিলতা রয়েছে এর মধ্যে। যেমন একটা ডিভাইস বা একটা কম্পিউটার বা একটা প্রিন্টারকে নেটওয়ার্কে যুক্ত করতে গেলে কিছুটা জটিল পদ্ধতি অবলম্বন করতে হয়। সহজে সেটা সবার পক্ষে সম্ভব নয়। সেটা কিছু ট্রেইনড ম্যান পাওয়ার বা
নেটওয়ার্ক সম্পর্কে জানা লোকের মাধ্যমে এই কাজগুলি করতে হয়, সেটাই হচ্ছে জটিলতা। আর নিয়ন্ত্রণ হারানো, এটা একটা অন্যতম পয়েন্ট। নিয়ন্ত্রণ হারানো বলতে যেটা এখানে বোঝাচ্ছে সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে আমরা ইন্টারনেটে যুক্ত হয়ে আছি বা কোনো নেটওয়ার্কে যুক্ত হয়ে আছি, কিন্তু কোনো কারণে একটি বিশেষ ত্রুটির জন্যে হয়তো আমরা নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। এইভাবে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে দেখা যায় যে নেটওয়ার্কের সমস্ত কম্পিউটারগুলো হয় বিচ্ছিন্ন হয়ে গেছে, অথবা কোনো একটি কম্পিউটার বিচ্ছিন্ন হয়ে গেছে। এই সমস্যাটা নেটওয়ার্কে হতে পারে বা বহু ক্ষেত্রে এটা হয়। প্রধানত এই কটাই হচ্ছে নেটওয়ার্কের অসুবিধা। নেটওয়ার্কিং ব্যবস্থার প্রয়োগ কোন কোন ক্ষেত্রে লক্ষ্য করা যায়? নেটওয়ার্কিং ব্যবস্থার প্রয়োগ আমাদের দৈনন্দিন জীবনে প্রায় প্রতি ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি। যেমন আমরা যদি চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করি, তো চিকিৎসা বিজ্ঞানে বর্তমান যুগে বিভিন্ন চিকিৎসার অপারেশনের ক্ষেত্রে বা অন্যান্য ট্রিটমেন্টের ক্ষেত্রে ডাক্তারদের ভিজিট দেওয়ার ক্ষেত্রে বা ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে আমরা ইন্টারনেট ব্যবস্থাকে ব্যবহার করে থাকি। এছাড়াও আমরা অর্থাৎ ই কমার্স বলতে আমরা যে বিভিন্ন অনলাইন শপিং সাইটগুলো রয়েছে, সেই অনলাইন শপিং সাইটগুলোর মাধ্যমে যখন আমরা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আমরা কোনো প্রোডাক্টকে পারচেস করছি, তখন সেক্ষেত্রেও আমরা কিন্তু এই কম্পিউটার নেটওয়ার্কিংয়ের সাহায্য নিয়ে থাকি। যেমন আমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, ইবে ইত্যাদি সাইট থেকে যখন আমরা কোনো প্রোডাক্টকে পারচেস করছি, তখন আমরা ইন্টারনেটের মাধ্যমে তাদের অ্যাপসকে ব্যবহার করে আমরা প্রোডাক্টটা পারচেস করছি এবং আমরা বাড়িতে ডেলিভারি পেয়ে যাচ্ছি। এছাড়া আমাদের যে স্কুলগুলো রয়েছে বা আমাদের যে কলেজগুলো রয়েছে, সেসব ক্ষেত্রেও আমরা শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেখানেও আমরা ইন্টারনেট ব্যবহার করছি বা নেটওয়ার্ককে ব্যবহার করছি। তাহলে বলতে গেলে যে আজকালকার দিনে বেশিরভাগ কাজেই আমরা ইন্টারনেট এবং নেটওয়ার্ককে ব্যবহার করতে পারছি। এবার যেমন আমরা যখন কোনো জায়গায় ঘুরতে যাই বা কোনো জায়গায় হোটেল বুকিং করি, তখন আমরা অনলাইন সার্ভিস অর্থাৎ নেটওয়ার্কের ব্যবস্থা গ্রহণ করি। তাহলে নেটওয়ার্ক বর্তমান যুগে প্রায় প্রতি ক্ষেত্রেই রয়েছে। বিভিন্ন পয়েন্টগুলো উল্লেখ করে তোমাদেরকে লিখতে হবে। যখন আমরা একটা নেটওয়ার্ক ব্যবস্থা স্থাপন করি বা একাধিক কম্পিউটারকে পরস্পরের সঙ্গে যুক্ত করি, তখন আমাদের দুটো কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান করতে হয় বা নির্দেশ বা সংকেত এগুলোকে আদান প্রদান করতে হয়। এই যে তথ্য, নির্দেশ বা সংকেতগুলো আদান প্রদান করছি, এগুলো সাধারণত বৈদ্যুতিক সিগন্যাল বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে পাঠানো হয়। এই যে বৈদ্যুতিক সিগন্যাল বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে পাঠানো হয়, এই সিগন্যালগুলির দুটো ধরন থাকে। অর্থাৎ ইলেকট্রিক্যাল সিগন্যাল মূলত দুটো ধরনের, একটার নাম হচ্ছে অ্যানালগ এবং একটার নাম হচ্ছে ডিজিটাল। তাহলে এবারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল কমিউনিকেশন। আমরা বলতে পারি যে ইলেকট্রিক্যাল সিগন্যাল মূলত হচ্ছে দু রকম, একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। এবার তাহলে অ্যানালগ কমিউনিকেশন এবং ডিজিটাল কমিউনিকেশন কাকে বলে? অর্থাৎ যে কমিউনিকেশনের ক্ষেত্রে অ্যানালগ সিগন্যাল ব্যবহার করা হয় তাকে আমরা বলি হচ্ছে অ্যানালগ কমিউনিকেশন, এবং যে কমিউনিকেশনের ক্ষেত্রে ডিজিটাল সিগন্যাল ব্যবহার করা হয় তাকে আমরা বলি হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন। আরেকটু বিস্তারিতভাবে বললে ব্যাপারটা কী দাঁড়াবে? ব্যাপারটা দাঁড়াবে এটাই যে যে সমস্ত নেটওয়ার্কগুলি অ্যানালগ সিগন্যালকে ব্যবহার করে কমিউনিকেশন সিস্টেমটিকে চালনা করে তাদেরকে বলা হচ্ছে অ্যানালগ কমিউনিকেশন, আর যে সমস্ত নেটওয়ার্কগুলির ক্ষেত্রে ডিজিটাল সিগন্যালকে ব্যবহার করে কমিউনিকেশনটি চালনা করা হয় তাদেরকে বলা হয় হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন। এবারে অ্যানালগ ডিজিটাল কমিউনিকেশন তো আমরা জানলাম, কিন্তু অ্যানালগ জিনিসটা কী আর ডিজিটাল জিনিসটাই বা কী সেটা আমাদের জানতে হবে। প্রথমে আমরা এই ছবিটা দেখব। এই ছবিটা হচ্ছে একটা অ্যানালগ সিগন্যালের ছবি, এটাকে বলা হয় সাইন ওয়েভ। ঠিক আছে, এই সাইন ওয়েভ দিয়ে অ্যানালগ সিগন্যালকে প্রকাশ করা হয়। এই অ্যানালগ সিগন্যালটা হচ্ছে এমন একটা সিগন্যাল যাকে বলা হয় কন্টিনিউয়াস সিগন্যাল। কন্টিনিউয়াস সিগন্যাল বলতে যার অ্যামপ্লিটিউড বাড়ছে এবং কোনো সময় কমছে। এটা সময়ের সঙ্গে সঙ্গে যার অ্যামপ্লিটিউড বাড়ে এবং কমে। এবারে অ্যামপ্লিটিউড কি? অ্যামপ্লিটিউড দেখো তোমরা ছবিতে এই জায়গাটায় চিহ্নিত করা রয়েছে অ্যামপ্লিটিউড, অর্থাৎ এই যে বিস্তার, যার বাংলা হচ্ছে বিস্তার, অর্থাৎ অ্যানালগ সিগন্যালটা এখান থেকে শুরু করে তার সর্বোচ্চ বিস্তারে গেছে এবং সেখান থেকে আবার সে সর্বনিম্ন নেমে এসছে, আবার সে উঠেছে, আবার সে নেমেছে। এইভাবে একটা কন্টিনিউয়াস সিগন্যাল এই বাঁ দিকের অংশ থেকে ডান দিকের অংশে আস্তে আস্তে ঢেউ খেলে চলে গেছে। এই সিগন্যালটাকে বলা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, এবং এই যে সর্বোচ্চ অংশটা সে উঠেছে এটাকে বলা হচ্ছে অ্যামপ্লিটিউড, এবং এই অংশটা হচ্ছে হাইয়েস্ট অ্যামপ্লিটিউড বা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড। ঠিক আছে, এইটা এবং এইটা দেখো, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে হাইয়ের দিকে, এটা হচ্ছে লোয়ের দিকে। তাহলে তোমরা যেটা জেনে রাখবে এখানে সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যালের যে সাইন ওয়েভটা, সেই সাইন ওয়েভটা দেখতে এরকম ঢেউ খেলানো হয়, এবং এটা হচ্ছে অ্যানালগ সিগন্যালের ছবি। তোমাদের পরীক্ষায় অ্যানালগ সিগন্যালের ছবি আঁকতে হতে পারে। অ্যানালগ সিগন্যাল যেটা মূলত সাইন ওয়েভ দিয়ে প্রকাশ করা হয় তার তিনটে বৈশিষ্ট্য রয়েছে। সেই তিনটে বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অ্যামপ্লিটিউড, যেটা আমি আগের ছবিটা দেখালাম অ্যামপ্লিটিউড। এর পরবর্তী যে বৈশিষ্ট্যটা আছে সেটার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি, যাকে বাংলায় আমরা বলি হচ্ছে কম্পাঙ্ক, এবং লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ফেজ। এই তিনটে বৈশিষ্ট্য নিয়ে অ্যানালগ সিগন্যাল কাজ করে, একটা হচ্ছে অ্যামপ্লিটিউড, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর একটা হচ্ছে ফেজ।
এবারে এই অ্যানালগ সিগন্যালের সাইন ওয়েভটা লক্ষ্য করো। এই অ্যানালগ সিগন্যালে দেখা যাচ্ছে যে একটা সাইন ওয়েভ তৈরি হয়েছে, যেখানে এই অ্যাম্পলিটিউডটা হাই অ্যাম্পলিটিউড, একদম হাইয়েস্ট ভ্যালু, এখান থেকে সেটা হাইয়েস্ট ভ্যালু নিচের দিকে এইভাবে সিগন্যালটা গেছে। এবারে এই সিগন্যালটার মধ্যে ফ্রিকোয়েন্সি বলতে কী, দেখো এখানে বলা হয়েছে যে এখান থেকে এই অবধি যে সময়টা, এটাকে 1t বলা হয়েছে, অর্থাৎ একটা নির্দিষ্ট একক, এক একক সময় ধরা হয়েছে। তাহলে ফ্রিকোয়েন্সি বলতে আমরা বলতে পারি যে কোনো সিগন্যাল প্রতি সেকেন্ডে যতগুলি নির্দিষ্ট আকারের ওয়েভ প্যাটার্ন তৈরি করে তাকে ওই সিগন্যালের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বলা হয়ে থাকে। অর্থাৎ এই যে প্যাটার্নগুলো রয়েছে, এই প্যাটার্নগুলো একটা নির্দিষ্ট সময়ে কতবার তৈরি হবে সেটাকে আমরা বলবো হচ্ছে ওই সিগন্যালের ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো ফ্রিকোয়েন্সি যদি এফ হয় তাহলে এফকে আমরা প্রকাশ করি হচ্ছে এফ ইকুয়াল টু 1/t, এটার দ্বারা আমরা এফকে প্রকাশ করি। তাহলে কী বোঝা গেল যে এই যে সিগন্যালটা রয়েছে, এই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি আমরা কীভাবে বার করব, এই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি আমরা বার করবো হচ্ছে একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট সেকেন্ড বা প্রতি সেকেন্ডে এই সিগন্যালটি যতগুলি এরকম প্যাটার্ন তৈরি করছে তার যে পরিমাণ, তাকেই বলছি আমরা ওই সিগন্যালটির ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। এবারে 3 নম্বর বৈশিষ্ট্য, যাকে আমরা নাম দিচ্ছি ফেজ। এই ফেজের বেলায় লক্ষ্য করো, এখানে একটা কোণের মতো চিহ্ন দেওয়া আছে এবং এখানটা লেখা আছে হচ্ছে ফেজ। তাহলে ফেজ জিনিসটা কি? ফেজ জিনিসটা হচ্ছে এই যে অ্যানালগ সিগন্যালের সাইন ওয়েভটা রয়েছে, এই সাইন ওয়েভটা, এই যে স্ট্রেট লাইনটা যাকে আমরা বলেছি অরিজিন বা রেফারেন্স ওয়েভ, এই অরিজিন বা রেফারেন্স ওয়েভের সাথে যে আপেক্ষিক অবস্থানটা, এই আপেক্ষিক অবস্থানটাকে বলা হয় হচ্ছে ফেজ বা দশা। অর্থাৎ কোনো নির্দিষ্ট সিগন্যাল বা ওয়েভের সঙ্গে অরিজিন বা রেফারেন্স ওয়েভের আপেক্ষিক অবস্থানকে তার ফেজ বা দশা বলা হয়ে থাকে। বোঝা গেল? অর্থাৎ এই হচ্ছে আসল ওয়েভটা, অরিজিনাল ওয়েভটা ছিল স্ট্রেট ওয়েভ, তার সঙ্গে যে এখন যে সিগন্যালটা পরিবর্তিত হয়েছে সাইন ওয়েভ, তার যে দশাটা, এই যে আপেক্ষিক অবস্থান, এটাকে আমরা বলছি হচ্ছে দশা বা ফেজ। অ্যানালগ সিগন্যালের মাধ্যমে যে কমিউনিকেশনটা হয়, সেই কমিউনিকেশনটা প্রধানত 3টে উপায়ে করা যেতে পারে। এই 3টে উপায়ের মধ্যে কী কী আছে? একটা হচ্ছে AM, একটা FM, একটা হচ্ছে PM। প্রথমটা হচ্ছে AM মানে অ্যাম্পলিটিউড মডিউলেশন, অর্থাৎ আমরা প্রথম যে ছবিটা দেখেছিলাম সেখানে অ্যাম্পলিটিউডের যে ব্যাপারটা ছিল, যে একটা সাইন ওয়েভ কতটা উঠছে কতটা নামছে সেটাকে আমরা বলেছিলাম অ্যাম্পলিটিউড, সেই অ্যাম্পলিটিউড মডুলেশনের মাধ্যমে করা যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন, অর্থাৎ একটা নির্দিষ্ট একক সময়ে সিগন্যালটা কতবার ওয়েভ তৈরি করছে তার মাধ্যমে করা যেতে পারে। আর PM মানে ফেজ মডুলেশন, অর্থাৎ ওই যে সিগন্যালটা, আসল যে সিগন্যালটা রয়েছে বা যেটা আমরা রেফারেন্স ওয়েভ বলছি, সেই রেফারেন্স ওয়েভের সঙ্গে কতটা তার আপেক্ষিক অবস্থানে পরিবর্তিত হয়েছে সেটার মাধ্যমে আমরা করতে পারি হচ্ছে এই অ্যানালগ কমিউনিকেশন। তাহলে মনে রাখতে হবে যে অ্যানালগ কমিউনিকেশন 3টে পদ্ধতিতে হয়। একটা হচ্ছে AM বা অ্যাম্পলিটিউড মডুলেশন, 2 নম্বর হচ্ছে FM বা ফ্রিকোয়েন্সি মডুলেশন, আর 3 নম্বর হচ্ছে PM বা ফেজ মডুলেশন। এবারে প্রথম যেটা আছে অ্যাম্পলিটিউড মডুলেশন। অ্যাম্পলিটিউড মডুলেশনের ক্ষেত্রে কী কী খেয়াল রাখতে হবে? অ্যাম্পলিটিউড মডুলেশনে খেয়াল রাখতে হবে যে অ্যানালগ সিগন্যালের যে 3টে বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে 2টো বৈশিষ্ট্যকে আমরা চেঞ্জ করব না। অর্থাৎ কাকে কাকে চেঞ্জ করব না? আমরা ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করব না এবং ফেজকে চেঞ্জ করব না। তাহলে একটা সিগন্যালের যখন ফ্রিকোয়েন্সি এবং ফেজকে অপরিবর্তিত রেখে কোনো সিগন্যালের অ্যাম্পলিটিউড পরিবর্তন করে তথ্য পাঠানো হয়, তখন তাকে বলা হচ্ছে অ্যাম্পলিটিউড মডুলেশন। তাহলে ফ্রিকোয়েন্সি মডুলেশন কাকে বলবে? অর্থাৎ কোনো সিগন্যালের যখন অ্যাম্পলিটিউড এবং ফেজকে অপরিবর্তিত রেখে শুধুমাত্র ফ্রিকোয়েন্সির পরিবর্তনের মাধ্যমে তথ্য পাঠানো হয়, তখন তাকে বলা হয় হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। আর ফেজ মডুলেশন কাকে বলবো? যখন কোনো সিগন্যালের বা অ্যানালগ সিগন্যালের অ্যাম্পলিটিউড ও ফ্রিকোয়েন্সিকে অপরিবর্তিত রেখে শুধুমাত্র ফেজ পরিবর্তনের মাধ্যমে তথ্য পাঠানো যায়, তখন তাকে বলবো হচ্ছে ফেজ মডুলেশন। তাহলে আমরা অ্যানালগ সিগন্যালের 3টি উপায় বা অ্যানালগ সিগন্যালের মাধ্যমে কমিউনিকেশনের 3টি উপায় সম্পর্কে জানলাম। এবারে আমাদের জানতে হবে অ্যানালগ সিগন্যালের সুবিধা এবং অসুবিধা। অ্যানালগ সিগন্যালের কতগুলি সুবিধা রয়েছে, অ্যানালগ সিগন্যালের কতগুলি অসুবিধা রয়েছে। অ্যানালগ সিগন্যালের যে সুবিধাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম সুবিধা হচ্ছে অ্যানালগ সিগন্যাল তুলনামূলকভাবে সঠিক তথ্য উপস্থাপন করে। সঠিক তথ্য উপস্থাপন করে বলতে অ্যানালগ সিগন্যালের মাধ্যমে যে তথ্যগুলো যায় সেগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। দ্বিতীয়ত হচ্ছে অ্যানালগ সিগন্যাল অডিও বা ভিডিওর ক্ষেত্রে খুবই উপযোগী সিগন্যাল। অডিও বা ভিডিওর যে সিগন্যালগুলো আসে, এই সিগন্যালগুলোকে বলা হয় হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল। তাহলে এই কন্টিনিউয়াস সিগন্যালগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যানালগ সিগন্যালটা খুবই উপযোগী হয়। আর অ্যানালগ সিগন্যালের ব্যান্ডউইথটা আমরা পরে আলোচনা করবো যে ব্যান্ডউইথ জিনিসটা কী। ব্যান্ডউইথটা তুলনামূলকভাবে অন্যান্য সিগন্যালের থেকে অনেক কম ব্যান্ডউইথ ব্যবহার করা হয়, যার ফলে এটাকে ব্যবহার করা খুব সহজ হয়। তাহলে আমরা 3টে পয়েন্ট পেলাম। এক নম্বর পয়েন্টটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল সঠিক তথ্য উপস্থাপন করছে। অ্যানালগ সিগন্যাল অডিও ভিডিও সিগন্যালকে খুব ভালোভাবে বহন করে নিয়ে যেতে পারছে বা সিগন্যালের ক্ষেত্রে খুবই উপকারী হচ্ছে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যানালগ সিগন্যালের ব্যান্ডউইথ তুলনামূলকভাবে অন্যান্য সিগন্যালের থেকে কম হওয়ায় এটাকে সহজে ব্যবহার করা যাচ্ছে।
এবার অ্যানালগ সিগন্যালের কিছু অসুবিধা আছে। অন্যতম অসুবিধা হচ্ছে নয়েজ। নয়েজ বলতে আমরা কি, নয়েজ বা ডিস্টারবেন্স, অর্থাৎ দেখা গেল যে একটা সিগন্যালের মধ্যে অন্য কোনো অবাঞ্ছিত সিগন্যাল প্রবেশ করলো, সেটাকে আমরা বলছি হচ্ছে নয়েজ। তাহলে অ্যানালগ সিগন্যালের নয়েজের সমস্যা দূর করতে খুবই প্রবলেম হয় বা দূর করা যায় না বলা যেতে পারে। নয়েজ থাকবেই অ্যানালগ সিগন্যালের মধ্যে। এবং অন্যান্য যে পাশাপাশি চ্যানেলগুলো রয়েছে, অর্থাৎ একটার পাশে যদি আর একটা কোনো তার বা চ্যানেল থাকে, তাহলে সেই তার বা চ্যানেলের যে প্রভাব সেটা অন্য আর একটা তার বা চ্যানেলের ওপর গিয়ে পড়ে, যার ফলে একটা ক্রস টক বলে সমস্যার সৃষ্টি হয়। তাহলে আমরা বলতে পারি যে অ্যানালগ সিগন্যালের দুটো সমস্যা। এক নম্বর সমস্যাটা হচ্ছে নয়েজ, আর 2 নম্বর সমস্যাটাকে আমরা বলছি হচ্ছে ক্রস টক। ঠিক আছে, নয়েজ এবং ক্রস টক। পরীক্ষা কিন্তু প্রশ্ন এসে থাকে যে নয়েজ জিনিসটা কী এবং ক্রস টক জিনিসটা কী। নয়েজ জিনিসটা বলতে যে আসল যে অরিজিনাল সিগন্যালটা রয়েছে সেই সিগন্যালের মধ্যে যদি কোনো অবাঞ্ছিত সিগন্যাল প্রবেশ করে তখন সেটাকে আমরা বলছি হচ্ছে নয়েজ। আর যখন দেখা যাচ্ছে যে একাধিক চ্যানেল পরপর যাচ্ছে, তখন একটা চ্যানেলের প্রভাব যদি অন্য একটা চ্যানেলের মধ্যে গিয়ে প্রবেশ করে বা সমস্যা তৈরি করে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ক্রস টক। এরপরে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ সিগন্যালটা আমরা দেখেছি, এবার ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যালটা অ্যানালগ সিগন্যালের থেকে অনেকটাই আলাদা। প্রথমত যেটা আমরা দেখব সেটা হচ্ছে ডিজিটাল সিগন্যালের যে ছবিটা, যেটা আমরা অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে সাইন ওয়েভ দেখেছিলাম, সেই ছবিটা এখানে কীরকম হয়। এই যে ছবিটা, এটা হলো ডিজিটাল সিগন্যালের একটা ওয়েভ। অর্থাৎ ডিজিটাল সিগন্যালের ওয়েভটা খেয়াল করো, এখানে স্ট্রেট একটা ওয়েভ গেছে, আবার যে পয়েন্টে এখানে শেষ হয়েছে ঠিক সেই পয়েন্টে ওখানে গেছে উপরে, আবার সেখান থেকে 1 ভ্যালু গেছে, আবার সেখান থেকে নিচে নেমে এসছে, আবার এখানে 0 ভ্যালু গেছে, আবার এখানে 1 স্ট্রেট উঠে আবার এখানে 1 ভ্যালু গেছে। এই সিগন্যালটার ক্ষেত্রে এটা লক্ষ্য রাখার বিষয় সেটা হচ্ছে এই যে নিচের লাইনগুলো আছে, এই নিচের সবকটা লাইন রিপ্রেজেন্ট করছে 0 ভ্যালুকে। ঠিক আছে, 0 ভ্যালুটা এখানে ছবিতে উপরে দেওয়া আছে, অ্যাকচুয়ালি 0 ভ্যালু হচ্ছে এই জায়গাটা। তাহলে এখানে 0 ভ্যালু, এখানে 0 ভ্যালু, এগুলো সব 0 ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে এই প্রত্যেকটাই। আর এই যে অংশটা, অর্থাৎ এখান থেকে এই অবধি যে স্ট্রেট লাইনটা আছে সেটা হচ্ছে 1 ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে, এখান থেকে এই অবধি স্ট্রেট লাইনটা সেটাও 1 ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে, এখান থেকে এই অবধি স্ট্রেট লাইনটা সেটাও 1কে রিপ্রেজেন্ট করছে। এবারে এই ছবিটার সঙ্গে অ্যানালগের যে ছবিটা ছিল তার কিন্তু একটু পার্থক্য আছে। এই ছবিটার ক্ষেত্রে আমি আগে দেখে নিই, তোমাদের দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি অ্যানালগ সিগন্যালে যাব। ধরো এই ছবিটায় এই যে শূন্যটা, এই লাইন থেকে শুরু করে এই পর্যন্ত যে সময়টা রয়েছে সেই সময়ের মধ্যে পুরো সিগন্যালটা 0 অবস্থায় আছে। এবারে দেখো, যে সময় বা যে পজিশনে এসে 0 রয়েছে ঠিক তার একই পজিশনে আবার 1 ভ্যালু হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি 0 ভ্যালু থেকে 1 পজিশনে যেতে এই ডিজিটাল সিগন্যালটা কোনো প্রকার সময় নেয় না। অর্থাৎ এটাও বলতে পারি ভোল্টেজের পরিবর্তন করতে সময় নিচ্ছে না, যে সময় 0 ঠিক সেই সময় 1, আবার 1 কন্টিনিউস করেছে এখানে এই অবধি, ঠিক 1 থেকে আবার 0তে এসছে ওই নির্দিষ্ট সময়। কোনো বেকে বা এরম ওয়েভের মাধ্যম কিন্তু নেয়নি, কোনো সাইন ওয়েভের মাধ্যম এখানে নেই। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে ডিজিটাল সিগন্যাল তার যে অবস্থান পরিবর্তনগুলো করছে সেক্ষেত্রে কোনো সময় নিচ্ছে না। কিন্তু আমরা যখন এই সিগন্যালটা দেখেছিলাম, অর্থাৎ অ্যানালগ সিগন্যাল, সেখানে দেখো যদি মনে করি এটা আমার 0 ভোল্টেজ বা এটা আমার 1 ভোল্টেজ, এটা আমার +5, এটা আমার বা -5 ভোল্ট, তাহলে আমি কি দেখছি, এখান থেকে সিগন্যালটা আস্তে আস্তে তার মানটা বাড়ছে, অ্যাম্প্লিচিউডটা বাড়ছে, বাড়তে বাড়তে আবার অ্যাম্প্লিচিউডটা কমলো, আবার অ্যাম্প্লিচিউডটা আরও কমলো, তারপর আবার অ্যাম্প্লিচিউডটা বাড়ছে। এই যে কমছে এবং বাড়ছে, এটা কিন্তু যে পজিশনে কমছে সেই পজিশনেই বাড়ছে তা কিন্তু নয়, এখানে কমার থেকে বাড়ার মধ্যে একটা সময়ের গ্যাপ রয়েছে। তাহলে এখানে সিগন্যালটা ভোল্টেজ পরিবর্তন করতে গেলে একটা নির্দিষ্ট সময় নেয়, যে নির্দিষ্ট সময়টা কিন্তু ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে নেয় না। তাই জন্যে এই ডিজিটাল সিগন্যালগুলোকে আমরা বলি হচ্ছে ডিসক্রিট সিগন্যাল। ঠিক আছে, আর অ্যানালগ সিগন্যালকে আমরা বলি হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল। বোঝা গেল? এই ডিজিটাল সিগন্যালের কতগুলি সুবিধা এবং কতগুলি অসুবিধা রয়েছে। যেমন অ্যানালগের সুবিধা অসুবিধা ছিল, একই রকমভাবে এখানেও রয়েছে। প্রথমত যে সুবিধা সেটা হচ্ছে দূরবর্তী স্থানে সিগন্যাল পাঠানোর ক্ষেত্রে এই ডিজিটাল সিগন্যালটা খুবই আদর্শ। অর্থাৎ যত সিগন্যালটা দূরবর্তী স্থানে যাবে তত আমরা ডিজিটাল সিগন্যালকে বেশি পরিমাণে ব্যবহার করব, এক্ষেত্রে সমস্যা কম হবে। এবং 2 নম্বর যে প্রবলেমটা অ্যানালগের ছিল সেটা হচ্ছে নয়েজ। সেই নয়েজটা কিন্তু ডিজিটাল সিগন্যালে তুলনামূলকভাবে খুবই কম, অর্থাৎ নয়েজ এখানে খুব কম আসে। নয়েজ বা ক্রস টকের যে সম্ভাবনাটা সেটা কিন্তু এখানে খুবই কম থাকে। এটা হচ্ছে এদের অন্যতম দুটো সুবিধা। এবং অসুবিধা বলতে গেলে যেটা বলা যায় সেটা হলো ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে যখন তথ্য পাঠানো হয় সেক্ষেত্রে ডেটা বা তথ্যটা নষ্ট হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে, যেটা অ্যানালগের ক্ষেত্রে কম ছিল। এখানে ডেটা বা তথ্য নষ্ট হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। এবং এক্ষেত্রে একটা নতুন ত্রুটি বা এরর পাওয়া যায় যার নাম হচ্ছে স্যাম্পলিং ত্রুটি বা এররের সম্ভাবনা কিন্তু থাকে। আর একটা ব্যাপার যেটা অ্যানালগে ছিল না সেটা হচ্ছে অ্যানালগে ব্যান্ডউইথটা খুব কম লাগতো, কিন্তু ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে কিন্তু
অধিক পরিমাণ ব্যান্ডউইথের প্রয়োজন হয়, অর্থাৎ যদি ব্যান্ডউইথ কম এরকম কোনো মাধ্যম দিয়ে আমরা সিগন্যালটা পাঠাতে চাই তাহলে কিন্তু সিগন্যালটা পাঠানোতে এরর হয়ে যাবে, যেটা কিন্তু অ্যানালগ সিগন্যালের মাধ্যমে সম্ভব ছিল, অর্থাৎ সেখানে ব্যান্ডউইথটা কম ছিল। তাহলে এই যে সুবিধা অসুবিধাগুলো আমরা পাচ্ছি, এই সুবিধা এবং অসুবিধাগুলো এবং ওই যে ছবিটা প্রথমে আমরা করেছিলাম যে ওয়েভটা, সেই ওয়েভগুলোর মাধ্যমে কিন্তু আমরা অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যালের মধ্যে বেশ কয়েকটা পার্থক্য পেয়ে গেছি। তোমরা যে কোনো বই থেকে বা বাড়িতে নিজেরা বিভিন্ন বই স্টাডি করে অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যালের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেই পার্থক্যগুলো তোমরা কিন্তু তৈরি করে নেবে। এটা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যাল, এই দুই প্রকার সিগন্যালকে কিন্তু আমরা কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এবার কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার করতে গিয়ে দেখা যায় যে বিভিন্ন সময় অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করতে হয় এবং অনেক সময় ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করতে হয়। তাহলে এখানে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যালের পারস্পরিক রূপান্তর, অর্থাৎ প্রথমে আমরা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করছি। রূপান্তর করার জন্য কি করতে হবে, যে পদ্ধতিগুলো নিতে হবে তার মধ্যে প্রথম পদ্ধতিটার নাম হচ্ছে পিসিএম, অর্থাৎ পালস কোড মডিউলেশন পদ্ধতি, এবং দ্বিতীয় যে পদ্ধতি তার নাম হচ্ছে ডিএম বা ডেল্টা মডিউলেশন পদ্ধতি। তাহলে এই দুটো পদ্ধতি অর্থাৎ পিসিএম বা পালস কোড মডিউলেশন পদ্ধতি এবং ডিএম বা ডেল্টা মডিউলেশন পদ্ধতি, এই দুখানা পদ্ধতির মাধ্যমে যে কোনো অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করা যায়। এবং যদি উল্টো কাজটা করা হয় তাহলে কী হবে, অর্থাৎ ডিজিটাল সিগন্যালকে যদি অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করা যায় তাহলে কী হবে, সেক্ষেত্রে আমরা তিনটে পদ্ধতি, যেহেতু অ্যানালগে রূপান্তরিত করছি তো সেক্ষেত্রে আমাদের সেই অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি এবং ফেজ। তাহলে প্রথমটা হচ্ছে এএসকে অর্থাৎ অ্যামপ্লিটিউড শিফট কিইং পদ্ধতি, দু নম্বর হচ্ছে এফএসকে বা ফ্রিকোয়েন্সি শিফট কিইং পদ্ধতি, এবং পিএসকে অর্থাৎ ফেজ শিফট কিইং পদ্ধতি। তোমরা এই পদ্ধতিগুলোর নাম কটা মনে রাখবে, তিনটে ওপরে, অর্থাৎ অ্যানালগ থেকে ডিজিটালের জন্য দুটো পদ্ধতি, পিসিএম আর ডিএম, আর এখানে ডিজিটাল থেকে অ্যানালগের জন্য তিনটে পদ্ধতি, এএসকে, এফএসকে এবং পিএসকে। ঠিক আছে। অ্যানালগ কমিউনিকেশন এবং ডিজিটাল কমিউনিকেশনের কয়েকটা পার্থক্য বইতে দেওয়া আছে, আমি তোমাদের কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি যেগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যেমন দেখো, প্রথম পয়েন্টটা বলা আছে অ্যানালগ কমিউনিকেশনের ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন সিগন্যাল বা ডেটা ব্যবহৃত হয়, অর্থাৎ অ্যানালগ যে কমিউনিকেশনটা সেটা হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল ব্যবহার করা হয়। আর ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে সেটা বিচ্ছিন্ন সিগন্যাল, যেটাকে আমরা বলেছি ডিসক্রিট সিগন্যাল, সেটা ব্যবহার করা হয়। ঠিক আছে। এবার অ্যানালগ কমিউনিকেশনের যে পদ্ধতিগুলো সেখানে উল্লেখ করা রয়েছে, এএম, এফএম এবং পিএম, এই তিনটে আমরা হচ্ছে অ্যানালগে ব্যবহার করেছি, তিনটে পদ্ধতি। আর ডিজিটাল যে কমিউনিকেশন তার দুটো পদ্ধতি হচ্ছে, একটা হচ্ছে পিসিএম, একটা হচ্ছে ডিএম, অর্থাৎ পালস কোড মডিউলেশন, আর হচ্ছে ডেল্টা মডিউলেশন, যেটা আমরা একটু আগেই দেখলাম। আর একটা পয়েন্ট হচ্ছে যে অ্যানালগ কমিউনিকেশনের ক্ষেত্রে দুর্বল সিগন্যালের ক্ষমতা বৃদ্ধি করার জন্য অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা হয়, আর এক্ষেত্রে রিপিটার ব্যবহার করা হয়। তাহলে মোট তিনটে পয়েন্ট, খুব সোজা তিনটে পয়েন্ট। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল কন্টিনিউয়াস, ডিজিটাল সিগন্যাল হচ্ছে ডিসক্রিট। এগুলোই লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তোমরা তোমাদের পছন্দ মতো এগুলোকে ছোটো বড়ো করে লিখতে পারো। যেমন এটা হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল, এটা হচ্ছে ডিসক্রিট সিগন্যাল, এক্ষেত্রে অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা হয়, ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে রিপিটার ব্যবহার করা হয়। আর অ্যানালগ কমিউনিকেশনের ক্ষেত্রে তিনটে পদ্ধতি হচ্ছে এএম, এফএম এবং পিএম, আর ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে তিনটে পদ্ধতি হচ্ছে পিসিএম এবং ডিএম। বিভিন্ন বইতে আরও অন্যান্য পদ্ধতি পাবে, তোমরা সেগুলো নিজেরা পড়ে নেবে। তাহলে আজকের এই ক্লাসে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে নেটওয়ার্কিং ব্যবস্থা বলতে আমরা কী বুঝি, এবং নেটওয়ার্কিংয়ে যখন আমরা তৈরি করেছি তখন যে সিগন্যালগুলো আমরা আদান প্রদান করছি সেই সিগন্যাল দুটো ধরনের হয়, একটা হচ্ছে অ্যানালগ, একটা হচ্ছে ডিজিটাল, এবং তাদের ওয়েভগুলি কীরকম হয় এবং তাদের মধ্যে মূল কিছু পার্থক্য। ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা নেটওয়ার্কিংয়ের পরবর্তী অধ্যায় সম্পর্কে আলোচনা করব।